শীত, গ্রীষ্ম, বর্ষা, নাক দিয়ে জল পড়া, হাঁচি, চুলকানি, ত্বকে লালচে দাগ, অ্যালার্জি যেন সারা বছরই আমাদের নিত্যসঙ্গী। কিন্তু ওষুধ খেয়েই কি সারা জীবন চলতে হবে, নাকি ঘরোয়া উপায়েও মিলতে পারে অ্যালার্জি থেকে মুক্তি? আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, সিনিয়র চিকিৎসক প্রফেসর ডক্টর শৈবাল মিত্র স্যার। আমি স্যারের কাছে যাব, আমরা জানবো কি কি প্রাকৃতিক নিয়মে নিয়ন্ত্রণে রাখা যায় অ্যালার্জির উপসর্গ, ওষুধ ছাড়া কোন পথে ঘরোয়া উপায়ে অ্যালার্জির যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আলোচনা শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের আলোচনায় যেগুলো নিয়ে স্যার উপদেশ দেবেন সেগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। আরও একটি কথা বলি, আমাদের আরও একটি চ্যানেল যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, হেলথ ইম্প্যাক্ট ইউথ। সেই চ্যানেলটিতে আমরা মূলত তরুণ প্রজন্মের, ইয়ং জেনারেশনের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করে চলেছি প্রতিনিয়ত। বিশিষ্ট চিকিৎসকেরা তাদের মতামত জানাচ্ছেন সেই চ্যানেলের প্রতিটি পর্বে। আশা করব সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার স্যার, শুরুতে আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে অ্যালার্জি। আমাদের শুরুতে এটা জানা দরকার যে অ্যালার্জি আসলে কি এবং এটা কিভাবে শুরু হয়। অ্যালার্জি বলতে আমরা যেটা বোঝাই সেটা অ্যালার্জি কিন্তু কোনো নির্দিষ্ট অসুখ নয়, সেটা যে অনেক কিছু অসুখের কারণ। এবং সে কারণটা মানে কি? সেই কারণটা মানে যে মানুষের অ্যালার্জি আছে সেই মানুষের সে অন্যান্য যে তার পরিবেশের বিভিন্ন হচ্ছে অ্যালার্জেন্স বা বিভিন্ন যে হচ্ছে ধূলিকণা হোক, ফুলের রেণু হোক বা কোনো হচ্ছে ডাস্ট মাইট হোক, যেইটার হচ্ছে এগেনস্টে রিয়াক্ট করা উচিত নয়, তার বডি সেটা রিয়াক্ট করে এবং তার থেকে কিছু হচ্ছে তার তার হচ্ছে প্রতিক্রিয়া দেখা যায় এবং সেইটাই বিভিন্ন যখন অর্গান সিস্টেমকে ইনভলভ করে, এটা বিভিন্ন হচ্ছে অসুখের কারণ হয়ে দাঁড়ায়। তো এইটাকে বলা হয় অ্যালার্জি। কারণ অ্যালার্জি জনিত কি হতে পারে? কারণ যদি সেটা নাকে ইনভলভ হয় তাহলে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, যেটা হয় পেশেন্টের যে সর্দি, হাঁচি, নাকের মধ্যে চুলকানো, নাক বন্ধ হয়ে থাকা, মাথা ভার হয়ে থাকা, যেটা অ্যালার্জিক সাইনোসাইটিস হতে পারে। ফুসফুসে অ্যালার্জি সংক্রমণ হলে তার সিমটমগুলো হচ্ছে বুকে সাঁই সাঁই আওয়াজ করা, শ্বাসকষ্ট হওয়া, কাশি হওয়া, বুক চেপে আসা, যেটাকে আমরা অ্যাজমা বলি, অ্যালার্জিক অ্যাজমা। গায়ের মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে র্যাশ বেরিয়ে যাওয়া বা আমবাতের মতন হয়ে যাওয়া, যেটাকে আমরা আর্টিকেরিয়া অ্যাঞ্জিওইডিমা বলি, অথবা এক্সিমার মতন হচ্ছে লিশন হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। অনেক সময় দেখা যায় যে হচ্ছে খাবার থেকে অ্যালার্জি হলে পেটে ব্যথা বা হচ্ছে বমি বা পায়খানা এগুলো হয় সে খাওয়ার পরে, যেটাকে অনেক সময় আমরা বলি ফুড অ্যালার্জি ম্যানিফেস্টেশন বলে আমরা বলি। সেটা অনেক সময় হচ্ছে যে কোনো ওষুধ খেলেও হতে পারে, আবার কোনো ওষুধের ইঞ্জেকশনের পরেও সারা গায়ে হচ্ছে র্যাশ বেরিয়ে যেতে পারে, যেটাকে আমরা ড্রাগ অ্যালার্জি বলি। এবং অনেক সময় কোনো হচ্ছে পোকা কামড়ালে, যেমন হচ্ছে মৌমাছি, বোলতা, এসব কামড়ালেও হচ্ছে একটা পুরো সারা গায়ে র্যাশ বেরোতে পারে এবং সেখানে শ্বাসকষ্ট হতে পারে হচ্ছে পেশেন্টের, এবং তার সঙ্গে হচ্ছে তার ব্লাড প্রেশার ফল করতে পারে, যেটাকে আমরা বলি স্টিনজিং ইনসেক্ট অ্যালার্জি। এবং এই সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জিটাকে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। তার মানে এই বিভিন্ন যে অসুখগুলোর নাম আমি এইমাত্র বললাম, সেই সবগুলো অসুখগুলো কিন্তু ওই হচ্ছে অ্যালার্জির কারণে। তো সেটা আমরা বলি যে হাইপার সেন্সিটিভিটি, মানে সেই মানুষটা এক্সেসিভভাবে হচ্ছে রিয়াক্ট করছে ওই অ্যালার্জেনগুলোর এগেনস্টে, যেটা নর্মাল মানুষ রিয়াক্ট করে না। তো একটা জিনিস জানতে হবে যে কোন ধরনের অ্যালার্জিগুলো সবচেয়ে সাধারণ বা সবচেয়ে কমন, যেগুলো সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকেন বা সবচেয়ে বেশি মানুষের মধ্যে দেখা দেয়। যদি আমরা হচ্ছে নেজোব্রঙ্কিল অ্যালার্জি মানে অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে কথা বলি, তাহলে এই হচ্ছে মানুষরা মেনলি হচ্ছে ডাস্ট মাইট হচ্ছে এক ধরনের মাকড়, যেটা হচ্ছে আমাদের বিছানার ম্যাট্রেসের মধ্যে, বালিশের মধ্যে যেগুলো গ্রো করে, এবং আর যে হচ্ছে স্কেলসগুলো সেগুলো হচ্ছে উড়ে গিয়ে শ্বাসনালীর মধ্যে যায় এবং সেটার থেকে হচ্ছে একটা প্রদাহ সৃষ্টি হয় শ্বাসনালীর মধ্যে, তার থেকে এই সিমটমগুলো দেখা যায়। ডাস্ট মাইট অ্যালার্জি হচ্ছে সারা বিশ্বে ভীষণ কমন, আমাদের দেশেও খুব কমন। এছাড়া হচ্ছে বিভিন্ন ফুলের রেণু,
সেটা হচ্ছে টপিক্যাল যে কোনো গাছের যে ফুল হতে পারে, যে কোনো ঘাসের ফুলগুলো হতে পারে, বিভিন্ন ধরনের ফুলের রেণু থেকেও কিন্তু হচ্ছে এই ধরনের সমস্যা হয়, যেটার থেকে আমরা বলি পোলেন ইনডিউসড হচ্ছে অ্যাজমা বা পোলেন ইনডিউসড অ্যালার্জিক রাইনাইটিস বা পলিনোসিস। এছাড়া হচ্ছে অনেক সময় হচ্ছে যে মোলস মানে শ্যাওলা, তার মধ্যে যে হচ্ছে ফাঙ্গাস গ্রো করে, সেই ফাঙ্গাল স্পোর্টসের থেকে অ্যালার্জি হয়। ফাঙ্গাল স্পোর ইনডিউসড অ্যালার্জিও খুব কমন। তাছাড়া হচ্ছে বিভিন্ন হচ্ছে মানে কুকুর, বিড়াল, বিভিন্ন পেটস বা হচ্ছে ঘরে অনেকের পাখি আছে, তার থেকেও হচ্ছে যে অ্যালার্জেন্সগুলো হচ্ছে হওয়ার মধ্যে উড়ে যায়, যে ড্যান্ড্রাস বলা হয় যেগুলোকে, সেগুলো থেকেও হচ্ছে অ্যালার্জি হয়। তো যখন আমরা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে বলছি, তখন এই কারণগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি হচ্ছে আমি খাবারের ক্ষেত্রে। যদিও ফুড অ্যালার্জি আমাদের দেশে এখনো অনেক কম, তবে কয়েকটা ফুড আইটেমকে মোস্টলি যার থেকে অ্যালার্জি হয় সেটা হচ্ছে যেমন ধরুন গরুর দুধ, তারপরে হচ্ছে চিনেবাদাম, তারপরে অন্য সব বাদামগুলো যেগুলো আছে, তারপরে সয়াবিন, তারপরে ডিম, চিংড়ি মাছ এবং যে কোনো সামুদ্রিক মাছ বা কাঁকড়া। তারপরে হচ্ছে তেল বা তিলের থেকেও হচ্ছে অ্যালার্জি খুব হচ্ছে কমনলি আমরা দেখতে পাই। তো এই খাবারগুলো হচ্ছে কোয়াইট কমন। এছাড়া হচ্ছে গমও আছে, অনেক সময় গমের থেকেও হচ্ছে অ্যালার্জি দেখা যায়। তো এই খাবারগুলো হচ্ছে খুব কমনলি অ্যালার্জি কজ করে। তারপর যদি আমরা বলি ওষুধের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক্স হচ্ছে মেইন হচ্ছে অ্যালার্জি এর করে যে গ্রুপ অফ মেডিসিন, মানে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে সবচেয়ে থেকে কমন। তার মানে পেনিসিলিন জাতীয় যে হচ্ছে ওষুধগুলো আছে সেটা খুব কমনলি অ্যালার্জি কজ করতে পারে। এছাড়া অন্যান্য যে কোনো অ্যান্টিবায়োটিক থেকে অ্যালার্জি হতে পারে। তারপরে ব্যথার ওষুধ, যেটা খুব কমনলি হচ্ছে সবাই যে কোনো দোকানে গিয়ে কিছু ব্যথা হলেই কিছু খেয়ে নিল, ডাইক্লোফেনাক বা হচ্ছে আইবুপ্রোফেন বা হচ্ছে আপনার অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ইভেন প্যারাসিটামল, যে কোনো ব্যথার ওষুধেও হচ্ছে অ্যালার্জি হতে পারে। তো অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ এগুলোই হচ্ছে মেইন গ্রুপ যার থেকে অ্যালার্জি দেখা যায়। এছাড়া যে কোনো ওষুধেই অ্যালার্জি হতে পারে, যে কোনো অ্যানাস্থেটিক ওষুধ থেকেও অ্যালার্জি হতে পারে, অ্যানাস্থেটিক ইনজেকশনস থেকেও অ্যালার্জি হতে পারে, কিমোথেরাপিউটিক ড্রাগস থেকেও অ্যালার্জি হতে পারে, সব ওষুধেই সম্ভব। তবে খুব কমনলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক্সে। স্যার, আপনি এতক্ষণ ধরে অ্যালার্জি নানা প্রকারভেদগুলো বললেন, কি কি ধরনের অ্যালার্জি হতে পারে সাধারণত। এবার একটু স্যার জানতে হবে যে এই অ্যালার্জিগুলো থেকে মুক্তির উপায় কি, মানে সেটা কি শুধুমাত্র ওষুধের দ্বারাই মুক্তি সম্ভব, নাকি ঘরোয়া কিছু উপায় বা পদ্ধতি মেনে চললে এই অ্যালার্জিগুলোকে আমরা মোকাবিলা করতে পারি? দেখুন, অ্যালার্জি কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল মানে কি, মানে আমাদের হচ্ছে যেভাবে হচ্ছে রহন সহন যেভাবে হয় তার থেকেই কিন্তু অ্যালার্জি দেখা যায়। সবসময় আমরা বলি অ্যালার্জিটা ডেভেলপ করে, ইন্টারাকশন হয় আমাদের জিনস এবং এনভায়রনমেন্টের সঙ্গে। তো অনেকের মধ্যেই হচ্ছে সেই জেনেটিক ফ্যাক্টরগুলো থাকে যার থেকে অ্যালার্জি দেখা দিতে পারে। তবে সেই জেনেটিক ফ্যাক্টরগুলো শুধু থাকাই যথেষ্ট নয়, তার সঙ্গে যদি কোনো এনভায়রনমেন্ট থেকে ট্রিগার ফ্যাক্টর হয় তাহলেই কিন্তু অ্যালার্জি দেখা যাবে। তার মানে আমাদের লাইফস্টাইল যত বেটার হবে তাহলে কিন্তু আমরা অনেকটাই অ্যালার্জিকে আটকাতে পারবো এবং আমরা অ্যালার্জি থেকেও হচ্ছে আস্তে আস্তে সিমটমগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তো এর মধ্যে কী ধরনের লাইফস্টাইল? নাম্বার ওয়ান সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমাদের ফুড হ্যাবিট যত হচ্ছে আমরা আমাদের ট্র্যাডিশনাল নর্মাল খাবার, এটা বলুন আমরা বাঙালি হিসেবে আমাদের বাঙালির খাবার ভাত, ডাল, রুটি, তরকারি, মাছ, সেগুলো যদি আমরা কনসেন্ট্রেট করে বেশি খাই, বাচ্চাদের সেগুলো খাওয়ানো হয়, সেগুলোই তাদের কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সেস কম থাকে। মানে ইন্ডিয়ান ডায়েট কি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডায়েট টু প্রিভেন্ট অ্যালার্জি। এছাড়া হচ্ছে রুটি, তরকারি, ঘরে যেমন টক দই, সবই কিন্তু যে ইন্ডিয়ান ডায়েট যেটা ব্যালেন্স ডায়েট সেটা কিন্তু অ্যালার্জি থেকে আমাদের প্রিভেন্ট করে। ওয়েস্টার্ন ডায়েটস যেমন ধরুন পিৎজা, পাস্তা, বার্গার, যেগুলো এখন হচ্ছে বাচ্চারা সবাই খুব ফাস্ট ফুড হচ্ছে প্রেফার করে, ফাস্ট ফুড কিন্তু অ্যালার্জির প্রবণতাকে বাড়িয়ে দেয়। সেটা একটা লাইফস্টাইলের মানে খাবারের দিকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ঘরোয়া মেথড কি, নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ঘরের মধ্যে যাতে হচ্ছে অ্যালার্জি হওয়ার মতন যে অ্যালার্জেন্সগুলো বেশি না গ্রো করে। তার মানে ঘরে হচ্ছে খুব ভারী পর্দা, কুশন, কার্পেট এগুলো যেন না রাখা হয়, ঘর যেন দুবার করে মোছা হয়, ঘরে যথেষ্ট পরিমাণে যাতে হচ্ছে রৌদ্র ঢোকে, ঘরের মধ্যে কোথাও শ্যাওলা না হয়,
ঘরের মধ্যে আমরা যাতে দেখি আরশোলা যাতে না হয়, কারণ আরশোলা আমরা যখনই কোনো খাবার দাবার রান্না করে রাখছি তখন তার থেকে কিন্তু হচ্ছে আরশোলার প্রকোপটা বাড়ে, এবং হচ্ছে ককরোচ অ্যালার্জেন কিন্তু খুবই পোটেন্ট অ্যালার্জেন, যেটা থেকে অ্যালার্জি হয়, এবং অ্যালার্জি একবার হলে সেটা সারতেও চায় না। এই জন্য সেই অ্যালার্জি ককরোচকে মানে আরশোলা মুক্ত ঘর রাখাটা খুবই হচ্ছে জরুরি। এছাড়া কি, এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে লাইফস্টাইলের মধ্যে আসে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যত আমরা অ্যাক্টিভ থাকবো, যত আমরা ডেইলি এক্সারসাইজ, খেলাধুলা, বাচ্চারা হচ্ছে মাঠে গিয়ে খেলাধুলা করবে এবং হচ্ছে সবার সঙ্গে খেলাধুলা করবে, তত কিন্তু তাদের মধ্যে অ্যালার্জি হওয়ার চান্সটা কম। যারা দেখা যায় যে যারা অনেক স্ক্রিন টাইম যাদের হচ্ছে বেশি, টিভি, মোবাইল, কম্পিউটার নিয়ে অনেকক্ষণ বসে বসে থাকছে, তাদের মধ্যে অ্যালার্জিজনিত অসুখগুলো কিন্তু হচ্ছে বাড়তে থাকে। এর সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ। 8 ঘন্টা হচ্ছে স্লিপ, ঘুমানো কিন্তু সবার জন্য খুবই জরুরি। এবং যার হচ্ছে স্লিপ, যার হচ্ছে ঘুমানোটা 8 ঘন্টা প্রপার, যার স্লিপ কন্ডিশন থাকে, তার মধ্যে অন্য লাইফস্টাইল ডিজিজের সঙ্গে অ্যালার্জিক ডিজিজগুলোও হচ্ছে কম থাকে। এছাড়া আরও কিছু পদ্ধতি যেটা আমরা হচ্ছে ঘরের মধ্যে বলে থাকি, যেমন নিজের স্কিনকে ময়েস্ট রাখা। জন্য অনেক পেশেন্টকে আমরা বলি যে অ্যালার্জি ডেভেলপ করে গেছে বা যার স্কিন ড্রাই, এই জন্য যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করে। এটা যে কোনো ফর্মে হতে পারে, বা নারকেল তেলও হতে পারে। সেটা যেমন আগে সব বাচ্চাদের আমরা তেল মাখিয়ে স্নান করাতাম, এটা কিন্তু ইট ওয়াজ এ ভেরি গুড একটা হচ্ছে হোম রেমেডি টু প্রিভেন্ট অ্যান্ড অ্যালার্জি কজেশন, অ্যান্ড অলসো যাদের অ্যালার্জি হয়েছে তাদের থেকে হচ্ছে বার করে আনা। তো এই যে ফ্যাক্টরসগুলো আমি যেটা হচ্ছে বললাম, এটার মধ্যে আছে হচ্ছে ডায়েট আছে, স্লিপ আছে, এক্সারসাইজ আছে, অ্যাডিকুয়েট আউটডোর অ্যাক্টিভিটিস আছে, যথেষ্ট পরিমাণে শাকসবজি, ফল এগুলো হচ্ছে খাবার, ডায়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো, এবং হচ্ছে কোনো বাজে অভ্যেস না হওয়া, স্মোকিং, অ্যালকোহল যাদের মধ্যে, তাদের মধ্যে যে কোনো, এই সবগুলোই লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল যার যত বেটার হবে, যত ব্যালেন্স ডায়েট খাবে, যত সে প্রপার হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, এবং এর সঙ্গে হচ্ছে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার ঘুমটা অ্যাডিকুয়েট হয়। এছাড়া আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা দেখি যে অনেক সময় আমরা সবাই কি করি, যে কোনো হচ্ছে সর্দি কাশি জ্বর হলো, চট করে আমরা কোথাও গিয়ে কোনো দোকানে বলে আমরা একটা অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে নিলাম। যত অ্যান্টিবায়োটিক ইউসেজ হয়, আমাদের পেটের মধ্যে যে হচ্ছে বন্ধু ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে, যারা আমাদের অ্যালার্জি থেকে প্রিভেন্ট করে, তারা কিন্তু মরে যায়, এবং তাতে কি হয়, তাদের কিন্তু অ্যালার্জির প্রবণতা বাড়ে। কিন্তু দেখা যায় যে বাচ্চাদের মধ্যে বারবার তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, কারণ বেশিরভাগ ইনফেকশন হচ্ছে ভাইরাল ইনফেকশন, তাতে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য কি হচ্ছে, তার ওই হচ্ছে গুড ব্যাকটেরিয়াগুলো হচ্ছে পেটের মধ্যে মরে যাচ্ছে, এবং তার থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যাকে বারবার প্যারাসিটামল খাওয়ালেও কিন্তু অ্যালার্জির চান্সেসটা বাড়ে, সেটা অনেক হচ্ছে রিসার্চে হচ্ছে সেটা দেখা গেছে। তো এই জন্য বারবার হচ্ছে সেলফ মেডিকেশন, অ্যান্টিবায়োটিক খাওয়া, এটাও কিন্তু অ্যালার্জির থেকে আমাদের বাড়ায়, এবং যাদের অ্যালার্জি আছে তাদের মধ্যেও কিন্তু এইটা হচ্ছে বারবার হলে এটা কিন্তু অ্যালার্জি থেকে সে বেরোতে পারে না। তো এগুলো যদি এই অ্যাডিকুয়েট লাইফস্টাইল মেজার্স যদি নেওয়া হয়, এইটাই আমরা পেশেন্ট এডুকেশনের মধ্যে দিয়ে আমরা পেশেন্টদের বলি, এবং এই ধরনের প্রোগ্রাম কিন্তু পেশেন্ট এডুকেশনেরই একটা পার্ট। কারণ হচ্ছে অ্যালার্জি ডিজিজ ট্রিটমেন্ট, এটা হচ্ছে 4টে মেন পার্ট আছে। একটা মেন হচ্ছে অ্যাভয়েড করা যে অ্যালার্জি জিনিসগুলো, সেকেন্ড হচ্ছে অ্যালার্জি এডুকেশন লাইক দিস টাইপ অফ প্রোগ্রামস, আরেকটা হচ্ছে ওষুধ, ফোর্থ আমরা বলি কিছু কিছু সংখ্যক পেশেন্টদের একটা স্পেশালাইজ ট্রিটমেন্ট প্রয়োজন হয়, যেটাকে বলা হয় অ্যালার্জিন ইমিউনোথেরাপি। তো এই 4টে পিলার্সের উপরে কিন্তু অ্যালার্জি দাঁড়িয়ে থাকে। মূলত যদি আমরা হচ্ছে ফোকাস করি, মেন হচ্ছে অ্যালার্জেন অ্যাভয়েডেন্স এবং পেশেন্ট এডুকেশন, এটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ সেক্ষেত্রে আমরা দেখি অনেক ক্ষেত্রে আমরা অ্যালার্জিকে প্রিভেন্ট করতে পারি, এবং যাদের অ্যালার্জি হয়ে গেছে এখন অ্যালার্জিক ডিজিজ, তা কিন্তু তাড়াতাড়ি তার থেকে আমরা বার করে আনতে পারি। একটা জিনিস অনেক সময় দেখা যায় বাড়িতে আগেকার দিনে বিশেষত হতো যে জ্বর, সর্দি, কাশি কিংবা অন্যান্য অ্যালার্জিজনিত সমস্যাগুলোর কারণে বাড়ির লোকেরা অনেক সময় আদা, তুলসী পাতা বা মধু এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে চেষ্টা করতেন সেগুলো মোকাবিলা করার। তো এই অ্যালার্জির বিরুদ্ধে এই ধরনের প্রাকৃতিক উপাদানগুলো, আদা, তুলসী পাতা বা মধু, এগুলো কতটা কার্যকর? দেখুন, এগুলো তো হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে এর এফেক্ট নয়, তবে হ্যাঁ ডেফিনেটলি এর মধ্যে প্রচুর অ্যামাউন্ট অফ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, এবং যেইগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রদাহটাকে হচ্ছে কমাতে সাহায্য করে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা, এবং এই ধরনের যখন হচ্ছে
মানে ঘরোয়া যেই হচ্ছে তুলসী পাতা, আদা, মধু এগুলো যখন হচ্ছে খাওয়ানো হয়, তখন কিন্তু তার হচ্ছে প্রদাহটাকেই শুধু কমানো হচ্ছে না, তার মধ্যে অনেক হচ্ছে ইম্পর্টেন্ট মিনারেলস গুলোও কিন্তু শরীরের মধ্যে বাড়ে, যেটা অ্যাডিকুয়েটলি যেটা দরকার হয়, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে হেল্প করে আমাদের ইমিউন সিস্টেমটাকে বেশি স্ট্রংলি ফাইট করার জন্য। তো আমরা দেখতে পাই যে অ্যালার্জি পেশেন্টদের মধ্যে খুব কমনলি সর্দি, কাশি, জ্বর হয়। কেন? কারণ তারা হচ্ছে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে যায়। তার জন্য কিন্তু এই ঘরোয়া যে হচ্ছে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি উপকারী, হেল্পফুল। তাতে হচ্ছে আননেসেসারি হচ্ছে অ্যান্টিবায়োটিক পেশেন্টকে খেতে হচ্ছে না, পেশেন্টের নিজের ইমিউন সিস্টেমটাই হচ্ছে স্ট্রেনদেন হচ্ছে, যাতে কি সে কুইকলি সেটাকে ফাইট করতে পারে এবং সে হচ্ছে শরীরের মধ্যে যে শ্বাসনালীর প্রদাহ যেটা সৃষ্টি হয়েছে ভাইরাল ইনফেকশনের জন্য, সেটাকে কন্ট্রোল করে অসুখটার থেকে বেরিয়ে আসতে পারে। অনেক সময় আরেকটা অভ্যেস দেখা যায় যে গরম জল দিয়ে ভাপ নেওয়া বা ন্যাজাল ক্লিনজিং, এটা কি মানে কতটা কার্যকরী হতে পারে এই ধরনের সমস্যার ক্ষেত্রে? নেজাল ক্লিনজিং বা হচ্ছে স্টিম ইনহেলেশন, সেটা শুধু সেক্ষেত্রেই নেওয়া হয় যেখানে প্রচুর সিক্রিশনস নাকের মধ্যে জমে জমে আছে, সাইনাসের পোর্স গুলো হচ্ছে বন্ধ হয়ে আছে, মাথা ভার হয়ে আছে। সেই ক্ষেত্রে মেনলি হচ্ছে সেই ক্লিনিং ওই হচ্ছে পোর্স এরিয়াগুলো করার জন্য আমরা নেজাল ক্লিনজিং করে করতে বলি, গরম জলে ভেপার নিতে বলি। এর ডাইরেক্ট হচ্ছে ইমপ্লিকেশন অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য নেই, তবে হ্যাঁ সিমটম ওয়াইজ সিমটমটাকে কমাতে সাহায্য করে, তাতে পেশেন্ট অনেকটা বেটার ফিল করে এবং তার থেকে যে হচ্ছে ওই অসুখের জন্য যে অন্যান্য সমস্যাগুলো যেগুলো দেখা যায় সেগুলো কিছুটা হচ্ছে কমাতে সাহায্য করে। আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরুন ধূপ এবং রুম ফ্রেশনার বা পারফিউম, এগুলো অ্যালার্জির ক্ষেত্রে কতটা ক্ষতিকর বলে মনে হয়? দেখুন, যে কোনো টাইপ অফ হচ্ছে ফ্র্যাগ্রেন্সেস, যেমন হচ্ছে পারফিউমস, ডিওডোরেন্টস, এগুলো কিন্তু হচ্ছে কেমিক্যাল এবং এই সমস্ত কেমিক্যালগুলো কিন্তু আমাদের হচ্ছে এপিথেলিয়াল লাইনিং এর মধ্যে একটা প্রদাহ সৃষ্টি করে, লাইনিং গুলোকে ড্যামেজ করে। এই জন্য এই সমস্ত কেমিক্যালস যখন এপিথেলিয়াল ড্যামেজ করে, সেই ড্যামেজড এপিথেলিয়াম থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সেস বেড়ে যায়। এই জন্য এইগুলো হচ্ছে অ্যালার্জি পেশেন্টের জন্য একদমই করা উচিত না। এছাড়া যেমন হচ্ছে ধূপ বা ধুনো বা হচ্ছে মসকিটো রেপেলেন্টস যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোও কিন্তু স্ট্রং কেমিক্যালস, পার্টিকুলেট ম্যাটার খুব হাই, এবং সেগুলো কিন্তু শ্বাসনালীর মধ্যে গিয়ে প্রদাহ সৃষ্টি করে, এপিথেলিয়াল ড্যামেজ করে এবং তার থেকে শুধু অ্যালার্জি নয়, অন্যান্য ফুসফুসেরও অসুখ হয়। এই জন্য এখন আমরা বলি যে যাদের হচ্ছে এই ধরনের অসুখ আছে, তারা যেন হচ্ছে এই সেন্ট, পারফিউম, ডিওডোরেন্টগুলো ব্যবহার না করেন, তাদের আশেপাশে তাদের হচ্ছে ফ্যামিলি মেম্বাররাও যেন অ্যাভয়েড করে এবং ঘরের মধ্যে যেন ধূপ, ধুনো, এইসব মসকিটো রেপেল এগুলো যেন না জ্বালানো হয়, তাতে তার হচ্ছে কষ্টটা বাড়ে। আরেকটা বিষয়, নিয়মিত শরীর চর্চা বা যোগা, এগুলো বা অ্যালার্জির ক্ষেত্রে কতটা সাহায্য করতে পারে শরীরকে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন এনি ফর্ম খুবই ভালো। এর থেকে হচ্ছে বডির মধ্যে খুব ইউজফুল হচ্ছে কেমিক্যালস রিলিজ হয়, যাতে শুধু হচ্ছে পেশেন্টের অ্যালার্জি নয়, আরও অন্যান্য হচ্ছে লাইফস্টাইল ডিজিজের উপরেও তার হচ্ছে খুব ভালো এফেক্ট আছে। এই জন্য রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে ওয়াকিং, জগিং, রানিং, সুইমিং, এইগুলো এবং রেগুলার যোগা, এই সবগুলো খুবই ভালো কার্যকারী হয় এটা পেশেন্টের ক্ষেত্রে, যাতে পেশেন্টের অনেকটা হেল্পফুল হয়। কিন্তু এর মধ্যে একটা খুব বড় জিনিস যেটা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যখনই আমরা এই সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করছি, ধরুন আমরা আউটডোর এই অ্যাক্টিভিটিগুলো বাড়াচ্ছি, আমরা আউটডোর যোগা অ্যাক্টিভিটি করছি, তখন কিন্তু সবসময় আমরা যে হাওয়াটা আমরা চাইবে সেটা আমরা ইনহেল করছি, আর এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমাদের ইনহেল করার অ্যামাউন্ট অফ এয়ারটাও বেড়ে যায়। এখন যদি দেখা যায় যে আমি একটা এমন একটা এনভায়রনমেন্টে আছি এখানে পলিউশন বা অন্যান্য সমস্যার জন্য আমার আশপাশের এয়ার কোয়ালিটিটা খুবই খারাপ, তো এই খারাপ এয়ার কোয়ালিটির মধ্যে যদি আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগা করি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই, তাহলে কিন্তু আমি মোর অফ দোজ হচ্ছে পলিউটেন্টসগুলোকে ইনহেল করছি, তাতে কিন্তু আমার প্রদাহটা বাড়বে, তাতে কিন্তু আমার ফুসফুসের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যদি কোনো দিন দেখা যায় যে আমাদের এয়ার কোয়ালিটি খুবই খারাপ, শীতকালে যখন হয় পলিউটেন্ট লেভেল খুব হাই হয়ে যায়, সেই হচ্ছে পুয়ার এয়ার কন্ডিশনের মধ্যে, পুয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো বাইরে করা উচিত নয়। হ্যাঁ, ডেফিনেটলি ক্লিন এয়ারের মধ্যে, ক্লিন এনভায়রনমেন্টের মধ্যে এগুলো সত্যি খুব উপকারী,
এবং এর থেকে আমাদের অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেকগুলো আমাদের এর থেকে সুবিধা আমরা দেখতে পাই। স্যার, একেবারে শেষ প্রান্তে এসে একটা প্রশ্ন করতেই হবে, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে কি বাড়তি কোনো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? শিশুদের ক্ষেত্রে ডেভেলপিং চাইল্ড এটা কিন্তু খুব ক্রুশিয়াল পিরিয়ড, কারণ তার মধ্যেই কিন্তু ইমিউন সিস্টেমটা তখন তৈরি হচ্ছে, সে কিভাবে আগে এগোবে, কিভাবে তার ইমিউন সিস্টেমটা ডেভেলপ হবে এবং তার শরীর কত সুস্থ থাকবে। জন্য আমরা সবসময় বলি শিশুদের খাবার দিকে নজর সবার বাবা মার খুব দেওয়া উচিত, যাতে প্রপার ইন্ডিয়ান ব্যালেন্স ডায়েট তাকে খাওয়ানো হয়, ফাস্ট ফুড বা অন্যান্য জিনিস যেমন তাকে কম খাওয়ানো হয়, তাকে যাতে খেলতে দিতে যাওয়া হয়, সে মাঠে যাতে খেলে, মাঠে যে কোনো ফিজিক্যালি অ্যাক্টিভিটিগুলো বাড়েছে, খেলাধুলার মধ্যে যাতে থাকে, খুব বেশি তাকে যেন মোবাইল, কম্পিউটার, টিভি যাতে দেখতে না দেওয়া হয়, তাকে যেন যথেষ্ট পরিমাণে ফল, শাকসবজি এইসব যেন সে খেতে পায় এবং এর সঙ্গে সে তাকে প্রপারলি যেন সে ঘুমাতে পারে। এইটা যদি আমরা দেখি, তখন ডেফিনেটলি সেই শিশুর মধ্যে অ্যালার্জি হওয়ার চান্সেসটা অনেকটা কমে। এছাড়াও আমরা এটা সবসময় বলি যে বাচ্চাদের মধ্যে সিজারিয়ান সেকশনে যে বাচ্চারা হয় তাদের কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সেস বেশি। নর্মাল ভেজাইনাল ডেলিভারিতে যে বাচ্চা হয় তাদের মধ্যে চান্সেস কম থাকে। ইনিশিয়াল 4 months অফ ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রেস্ট ফিডিংয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ইউজফুল কেমিক্যালস তার মধ্যে যায়, অ্যান্টিবডিজ শিশুর মধ্যে যায়, যেটা তার এটা ইমিউন সিস্টেমটাকে শেপ করতে খুব সাহায্য করে। তো ইনিশিয়াল 4 months এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কিন্তু খুবই জরুরি শিশুদের জন্য। তো এইভাবে যদি রাখা হয় এবং এইভাবে যদি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে শিশুকে প্রথম থেকেই নিয়ে আসা হয়, তার কিন্তু এন্টায়ার লাইফটাই সে হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে এগোবে এবং সেইটার কিন্তু ফাউন্ডেশনটা বাচ্চাদের মধ্যে ইয়াং এজেই দিয়ে দেওয়া উচিত। স্যার, আরেকটা বিষয়ে জানার, এই যে সিজন চেঞ্জের এই সময়টা যে সর্দি কাশির প্রবণতাটা বেড়ে যাচ্ছে সকলের মধ্যে, তো এটার কারণ কি অ্যালার্জি হতে পারে? সিজনাল চেঞ্জেস বা সিজন চেঞ্জেস যেটা আমরা দেখি, সর্দি কাশি জ্বর যেগুলো বাড়ছে, সেটা কিন্তু মেইনলি ভাইরাল ইনফেকশনের জন্য হয়। তবে যাদের মধ্যে কোনো অ্যালার্জির সমস্যা আছে তাদের মধ্যে এই ইনফেকশনগুলো হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। মেইনলি আমরা বলি যেমন রাইনো ভাইরাস কিন্তু অ্যালার্জিক পেশেন্টদের মধ্যে বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয়ে পড়ে তারা। তো এই ভাইরাসগুলো, সিজনাল ভাইরাসেস যেগুলো আমরা বলি, এইগুলোই মেন কারণ সিজনাল চেঞ্জে সর্দি, হাঁচি, কাশি, জ্বর হওয়ার জন্যে। তবে যাদের মধ্যে অ্যালার্জি আছে, অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক অ্যাজমা আছে, তারা এই সমস্যায় বেশি আক্রান্ত হন রাদার দ্যান যাদের মধ্যে এই সমস্যাটা নেই। দর্শক বন্ধু, আশা করছি আজকের এই আলোচনা থেকে অ্যালার্জি সংক্রান্ত অনেক ভুল ধারণা আপনাদের দূর হয়েছে এবং আপনারা বেশ কিছু প্রাকৃতিক উপায়ও জেনে ফেলেছেন। তবে মনে রাখবেন, এই প্রাকৃতিক উপায়গুলো যেমন নিরাপদ তেমন কিন্তু সময় সাপেক্ষ। তাই শরীরের সংকেত বুঝে সিদ্ধান্ত নিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। আজকের পর্বটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী পর্বে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব, তাই নিজের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।